নমস্কার, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে উল্টে গিনতি শুরু হলো, অর্থাৎ হারের উল্টে গিনতি, সেটা কিন্তু আমরা সকলেই আঁচ করতে পারছি। যেভাবে মামলাতে একের পর এক মামলাতে তিনি হারতে চলেছেন, আর সেই হারের জার্নি যে শুরু হয়ে গেছে এবং সেটা আগামী 26-এ বিধানসভা নির্বাচনে গিয়ে সেটা শেষ হবে, সেটা কিন্তু আর কারোর বোঝার অপেক্ষা রাখছে না। কারণ তিনি যেভাবে দুর্নীতিগ্রস্ত একটা সরকার চালাচ্ছে, সেই সরকারকে তিনি যতই ঢাকার চেষ্টা করুক না কেন, তার দুর্নীতিকে ঢাকার চেষ্টা করুক না কেন, শাক দিয়ে যে মাছ আর ঢাকবে না, সেটা তিনি নিজেও আঁচ করতে পারছেন। আর এই আঁচ করাতে এবার যে এসএসসিতে চাকরি খুইয়েছেন যারা, তাদের একটু মনের মধ্যে মলম লাগানোর জন্য তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাচ্ছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে কি করবেন না, এই চাকরিহারা যারা ডিপ্রাইভ হয়েছেন, এই ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন একটা তৈরি করা হয়েছে, সেটা ওনার দলবলই তৈরি করেছে। সেই টিচার্স অ্যাসোসিয়েশনে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে যে তার এই মূল্যবান ভাষণ শুনে এই ডিপ্রেশনটা যেন তাদের মনের মধ্যে থেকে কাটে। এবার বিষয় হচ্ছে, এই যে ডিপ্রাইভ কেন কথা বলা হচ্ছে, তিনি কেন বলছেন এটা ডিপ্রাইভ, এটা বঞ্চিত? তিনি কেন বলছেন না যে এদের চাকরি চলে গেছে শুধুমাত্র তার নিজের জন্য, তার নিজের অপরাধের জন্য এই মানুষগুলো বলি হলো, তার নিজের পাপের জন্য এই মানুষগুলো ফল ভোগ করছে? এটা তিনি কেন বলছেন না? আর এই চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারোর ছিল না, সুপ্রিম কোর্টেরও ছিল না। যদি তিনি সঠিক তথ্য, সঠিক সমস্ত নথিপত্র যদি জমা দিতেন, তাহলে এই যোগ্য যারা, তাদের চাকরি থাকতো। ফলে সেখানে কেন তারা ডিপ্রাইভ হবে, তারা বঞ্চিত হবে কেন, তিনি এটা কেন বারবার করে বোঝানোর চেষ্টা করছেন? কারণ তিনি নিজের এই স্বচ্ছ নিয়োগ পদ্ধতি তিনি কোনোটাই মানেননি, এবং তিনি যে সমস্ত বেআইনিভাবে নিয়োগ করেছে সেটাকে ঢাকা দেওয়া, আড়াল করা, তার বিরুদ্ধে গিয়ে তাকে একটা এস্টাবলিশ করা, সমাজে একটা মান্যতা দেওয়া যে আমি বেআইনি করলেও সেগুলো চাকরি আমি দিয়েছি। এর জন্য, এটাকে আড়াল করার জন্য এখন তিনি সকলকে বঞ্চিত বলছেন, ডিপ্রাইভ বলছেন। এই যে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন বলে একটি অ্যাসোসিয়েশন খুলেছে এবং সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সেখানে গিয়ে তার নিজের আবার সেই ভাষণবাদী চালিয়ে যাবেন, যেখানে আবার তিনি মানে যাকে বলা হয় যে আবার মানুষকে বোকা বানানো, ভাঁওতা দেওয়া, কিছু উল্টোপাল্টা মন্তব্য করে আবার খবরের শিরোনামে আসা, কিছু তার মিম তৈরি হবে, এই বিভিন্ন রকম কার্যকলাপ তিনি চালিয়ে যাবেন। কারণ তার আর কিছু করার নেই, সবটাই হাতের বাইরে চলে গেছে। এটা তো গেল এসএসসি। এরপর আসছে প্রাইমারি, 2014 প্রাইমারি। তারপর আসছে আপনার ওই যে একটা নতুন করে পদ তৈরি করা হয়েছে, সুপার নিউমেরিক পোস্ট। সেই পোস্ট নিয়েও আবার অনেক কিছু আসবে। সুপ্রিম কোর্ট একেবারে কড়া নির্দেশ দেবে, তারপর দেখা যাবে যে আপনার ভয়ঙ্কর পরিণতি হয়েছে। তো সেগুলো তো আছে। তারপর ডিএ মামলা আছে, আরো অনেক মামলা রয়েছে, শয়ে মামলাতে কিন্তু হাঁটতে চলেছেন আপনি। ফলে এই জায়গা থেকে একটু জেনে নেওয়া যাক ঠিক কি হয়েছিল এই এসএসসি নিয়ে, কোনখান থেকে ঠিক সূত্রপাত হয়েছিল। 16 সালের 16ই ফেব্রুয়ারি এসএসসিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। ওই বছর 27শে নভেম্বর ওয়েমার শিটের পরীক্ষা হয়, অর্থাৎ 2016 সালে ওয়েমার শিটে পরীক্ষা হয়। সেই পরীক্ষা হওয়ার পর 2 বছর পর 2018 সালের 12ই মার্চ 2018 সালের 12ই মার্চ প্রকাশিত হয় চূড়ান্ত প্যানেল, এবং 28শে অক্টোবর প্রকাশিত হয় প্যানেলভুক্ত প্রার্থীদের তালিকা। আর এখানেই যত গোল বাঁধে। এবং 2019 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে শিক্ষক হিসেবে এরা চাকরি পান, এই যে নির্বাচিত হয়েছেন তারা। আর এরপর 2016 সালের এই নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে, সেই অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে 2021 সালে। অনেকে জানতে পারে যে প্যানেলটা বেরিয়েছিল, সেই প্যানেলে তাদের নাম থাকার কথা ছিল, কিন্তু সেখানে তাদের নাম ছিল না, তাদের নামের জায়গায় অন্য লোকের নাম ঢুকে যায়। এই জায়গা থেকে কিন্তু একগুচ্ছ মামলা হয়, আর তারপরেই জল এত দূর গড়ায়। এবং মামলা শুরু থেকেই যেটা বিষয়বস্তু ছিল যে এই সেই ওয়েমার শিট, সেই ওয়েমার শিটগুলো কোথায়, এটাই কিন্তু একটাই যা রাস্তা ছিল, যেখানে এই যোগ্য অযোগ্যকে আলাদা করা বা আরো যে সমস্ত মন্তব্য উঠে এসেছে, যেগুলো সন্দেহ উঠে এসেছে, সেগুলোকে দূর করা। কিন্তু রাজ্য সরকার সেটা দিতে পারেনি, এসএসসি সেটা দিতে পারেনি, কেউই সেটা দিতে পারেনি।
ফলে এখন তিনি এইটাকে ঢাকার জন্য বিভিন্ন রকম মন্তব্য করছেন। একবার অভিজিৎ গাঙ্গুলিকে একেবারে তিনি অনেক রকম কটূক্তি করে মন্তব্য করছেন যে যত রাজ্যের সমস্যা তিনিই তৈরি করেছেন। অপরদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন তিনি মামলা লড়েছেন তার জন্য তাকে যত রকমের কটু কথা বলা সবটাই করছেন। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই বক্তব্য যে চাকরি তো তারা করছে, আপনারা মামলা না করলে এদের কারোর চাকরি যেত না। সে আমি টাকা নিয়ে চাকরি দিই আর যাই করে চাকরি দিই, চাকরি তো তারা করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আইনের ছাত্রী মনে করেন। তিনি বলেন যে আমিও কেস লড়েছি, আমি অনেক কিছু জানি, আইনের সংবিধান নিয়ে তারা সারাদিন ধরে তার দলের সাংসদরা হাতে নিয়ে সংবিধান নিয়ে ঘুরে বেড়ান। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সংবিধানের এই ধারাটাকে এখনো পর্যন্ত মনে হয় কেউ বুঝিয়ে দেননি। সেই সংবিধানের ধারাটা কি, যেখানে দেখা যাচ্ছে যে সংবিধানের অনুচ্ছেদ 14 এবং 16 এই দুটো ধারা কিন্তু লঙ্ঘন হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ায়। ফলে যখন এই ধারাগুলো লঙ্ঘন হচ্ছে, যখন দেখছে একবার হাইকোর্ট দেখছে, একবার সুপ্রিম কোর্ট দেখছে যে পুরো নিয়োগ প্রক্রিয়ায় গলদ রয়েছে, তখন সুপ্রিম কোর্টের যে নির্দেশ থাকে সেই নির্দেশ হচ্ছে যখন কোনো নিয়োগ প্রক্রিয়া এই ধরনের গলদ থাকে তখন সেটাকে পুরোটাই বাতিল করে দিতে হয়। সেই সূত্র ধরেই কিন্তু এটা বাতিল করে দেওয়া হয়েছে, কারণ তিনি যোগ্যদের তালিকা দিতে পারেননি। সবটাই তথ্য কথা বলে, সবটাই কাগজ কথা বলে, তো সেই দোষটা ওনার। এবার উনি সমস্ত দোষ ঢাকতে গিয়ে চলে যাচ্ছেন কোথায় না, তিনি একটু মলম লাগাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবার তিনি সেখানে গিয়ে কি করবেন, তিনি যেটা করবেন যে প্রথমেই উঠে ভাষণ দেবেন, সবাইকে কটূক্তি করবেন, গালাগাল দেবেন, পারলে দু চারটে তার যে সমস্ত নিজস্ব ভাষা রয়েছে সেগুলোকে প্রয়োগ করবেন। এরপর বলবেন আপনাদের কোনো চিন্তা নেই, যে 26,000 চাকরি বলেছে না 3 মাসের মধ্যে আবার নতুন করে পরীক্ষা দিয়ে আপনারা পেয়ে যাবেন, সেখানে কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, আপনাদের কোনো অসুবিধা নেই। এসএসসি কে বলবো 3 মাসের মধ্যে এই কাজগুলো করে দিতে, তাহলেই আপনারা আবার পুনরায় চাকরি পেয়ে যাবেন। কিন্তু এটা তো একেবারে সর্বৈব মিথ্যে, যেটা তিনি নবান্ন থেকে বলেছিলেন। কখনোই এই 26,000-এর মধ্যে সবাই কিন্তু এই পরীক্ষা দিতে পারবে না। এখানে যারা অযোগ্য প্রমাণিত হয়েছে তারা তো সুদ সহ টাকা ফেরত দেবে যা মাইনে পেয়েছিল। উপরন্তু যারা যোগ্য তাদের মধ্যেও কিন্তু ভাগ রয়েছে, তাদের মধ্যে যারা আগে চাকরি অন্য জায়গায় করতেন সেই চাকরিতে আবার তারা যেতে পারেন, অথবা তারা নতুন করে পরীক্ষা দিতে পারেন, সেইগুলো করতে পারবেন। এবং 3 মাস যে সময়টা দিয়েছে সেই সময়টা হচ্ছে যারা অন্য জায়গায় চাকরি করতেন অন্য সরকারি দপ্তরে, তাদেরকে 3 মাসের মধ্যে যদি মনে করেন যে তারা ওই জায়গায় ফিরে যাবে, সেই 3 মাস সময় তাদের জন্য, যে তারা ওইখানে গিয়ে আবার চাকরি করতে পারবেন 3 মাসের মধ্যে। এই সমস্ত অনেক কথা বলা হয়েছে, কিন্তু তিনি সেগুলোকে মান্যতা দিচ্ছেন না। তিনি নিজের মতন মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, আর এখানে দাঁড়িয়ে তিনি এটা বলবেন। আর যেটা করবেন, তিনি এই সমস্ত কথাগুলো বলে ফিশ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস যা পারবেন তাই খাওয়াবেন, খাইয়ে একটু বাবা বাচ্চা করার চেষ্টা করবেন। কারণ এই ডিপ্রাইভড যারা টিচার তারা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা টাকা দিয়েছেন, যারা এই সরকারকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তারাই কিন্তু এই ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশনের মধ্যে অংশগ্রহণ করবেন, তারাই কিন্তু যাবেন। যারা সত্যি সত্যি যোগ্য তারা কিন্তু কখনোই এই ভাষণবাজি শুনতে যাবেন না। হ্যাঁ, তাদের মধ্যে কিছু জনকে হয়তো তিনি ম্যানেজ করার চেষ্টা করবেন, কারণ তিনি বলবেন যে কোনো দল কিন্তু কেউ কিছু করতে পারবে না, যা করতে পারবো আমি করতে পারবো, আমি শেষ কথা বলবো, আমি রাস্তা দেখাতে পারবো, এই সমস্ত ভাওতাবাজিগুলো তিনি দেবেন, কারণ এই সমস্ত দিয়ে তিনি অভ্যস্ত। ফলে এদের মধ্যে কিছু জনকে তিনি আনতে পারবেন। কিন্তু যেটা আশঙ্কা করা হচ্ছে যে যারা যোগ্য চাকরি হারিয়েছেন, যারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন, তাদের মধ্যে কিন্তু একটা অনেক বড় বিক্ষোভ দেখা দেবে। তারা কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে অনেক বড় বিক্ষোভ করতে পারেন। এই সমস্ত সংশয়গুলো থাকছে। আরো একটা যেটা তিনি কাজ করবেন, যে বিষয়টাকে তিনি হাতিয়ার করেছেন, সেটা হচ্ছে এই রায়কে পুনর্বিবেচনা করার জন্য তিনি আবার একটা অ্যাপিল করবেন। আর এটা করবেন কবে জানেন? এটা কিন্তু 13ই মের আগে কিন্তু তিনি করবেন না, কারণ 13ই মে সঞ্জীব খান্না, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি অবসর নিচ্ছেন। ফলে 13ই মের আগে কিন্তু তিনি এই পিটিশনটা রিট করবেন না। সেখানে সঞ্জীব খান্না সেই একই রায় বহাল থাকবে। ফলে নতুন করে যদি যে প্রধান বিচারপতি আসবেন তার কাছে এই অ্যাপিলটা করা হবে। কিন্তু যতই তিনি অ্যাপিল করুক না কেন, যতই যাই করুক না কেন, তাকে কিন্তু সেই একই জায়গাতে ঘুরে ফিরে আসতে হবে। অর্থাৎ একটা বাংলাতে কথা আছে, গাধা জল ঘুলিয়ে খায়, সেই অবস্থাটা হচ্ছে এই সরকারের হয়েছে। কারণ সেই একইভাবে যে যোগ্য যারা, তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা যোগ্য।
এই জায়গাটার কোনো প্রমাণ তিনি রাখেননি। আর যদি তিনি একটা প্রমাণ রাখতেন তাহলে দুর্নীতির বোঝাটা হয়তো সরকারের গায়ে পড়তো, দুর্নীতির কালিটা লাগতো, কিন্তু কিছু মানুষ হয়তো বেঁচে যেতেন, কিছু মানুষের সংসার বেঁচে যেত, জীবন বেঁচে যেত। কিন্তু তিনি নিজে স্বচ্ছ থাকার চেষ্টা করছেন। আদৌ কি তিনি স্বচ্ছ থাকতে পারবেন? পরপর যে সমস্ত যা মামলা রয়েছে সব মামলাতেই কিন্তু রাজ্য সরকারকে হারতে হবে। আর যেখানে এত বড় একটা চাকরির ইস্যু, যেখানে নিয়োগ প্রক্রিয়া পুরোটাই স্বচ্ছতার সাথে করার নিয়ম রয়েছে, সেখানে যে কেউ একজনও যদি এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করেন আদালতে, তবে কিন্তু পুরো একই ব্যাপার, একই বিষয় হবে। পুরো প্রক্রিয়া কিভাবে হয়েছে সমস্তটাই কিন্তু তদন্তের আওতায় আসবে। ফলে সেই রকমটাই এসেছে। আর এই জায়গা থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ যারা শুনতে যাবেন, তার মলম যারা লাগাতে যাবেন আবার গায়ে, তারা কিন্তু আবারও বিপদে পড়বেন। ফলে এই জায়গা থেকে সকলকে সাবধান হতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কায়দাবাজিটা তিনি করবেন, তিনি তার অবশ্য করার সুযোগ রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কতটা সফল হন আগামী দিনে আমাদের সেদিকে নজর থাকবে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন। নমস্কার।